প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ফুসফুসের সুরক্ষা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকার। তিনি 1982 সালের মে মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BRB হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফুসফুসের সুরক্ষা। আমরা জানি যে অনেকগুলো রোগ রয়েছে যেটি আসলে ফুসফুসকে আক্রান্ত করে। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে কোন কোন রোগ মূলত ফুসফুসকে আক্রমণ কিংবা আক্রান্ত করে থাকে। আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু প্রপারলি প্রোটেক্টেড, নিশ্চয়ই প্রতিরক্ষা আছে। আমাদের ফুসফুস যদি বাদ দিলে, যদি হার্ট বলি, ভিতরে আছে লিভার ভিতরে, স্টোমাক ভিতরে, কিডনি ভিতরে, সরাসরি কোনো সংযোগ নাই। একমাত্র ফুসফুস যেটা আপনার সরাসরি সংযোগ আছে। আমি যখন শ্বাস নিব ফুসফুসে যাবে, শ্বাস বের করে ফুসফুস থেকে বের হবে। তো যত ধুলাবালি বলেন, যত জীবাণু বলেন বা টিবির জীবাণু, সব কিছু কিন্তু এই শ্বাসের মাধ্যমে সরাসরি ফুসফুসে যাচ্ছে। এই জন্য ফুসফুসের সুরক্ষাটা খুব ইম্পর্টেন্ট। যে রোগগুলো ফুসফুসে ক্ষতি করে, যেমন আমরা যদি বলি যে কিছু, আমরা যখন শ্বাস নিব প্রথম কিন্তু আবার নাক থেকে শুরু হবে ফুসফুসটা, ধুলাবালি যাবে, আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস হবে, ম্যাক্সিলারি সাইনোসাইটিস হবে, নাক ডাকা হবে। তো এটা প্রথম যে সমস্যাটা, ধুলাবালি একটা বড় সমস্যা, এয়ার পলিউশন একটা বড় সমস্যা। তারপর যখন ভিতরের দিকে যাব যে আমরা অ্যাজমা হবে, হাঁপানি একটা সমস্যা, তারপরে সিওপিডি আসতে পারে। তারপরে যেমন আমরা ফুসফুসে ফাইব্রোসিস হয়, ডিপিএলডি আসতে পারে, ফুসফুসের মধ্যে নিউমোনিয়া হইতে পারে, টিবি হইতে পারে, ফুসফুসে পানি আসতে পারে, ফুসফুসে বাতাস জমতে পারে, অথবা যারা একটু রিস্কি কাজ করেন এগুলোর কারণে ফুসফুসে অনেক ফাইব্রোসিস হয়। তো এই সবগুলোই আসলে ফুসফুসে ক্ষতি করে। প্রাথমিক পর্যায়ে ফুসফুস আক্রান্ত হচ্ছে, এটি আসলে একজন রোগী বা একজন ব্যক্তি কিভাবে বুঝতে পারবেন? ধন্যবাদ। ফুসফুসের যে সমস্যাগুলো আমরা বলি যে কার্ডিনাল সিমটম, যে সমস্যাগুলো নিয়ে রোগীরা আসে আমাদের কাছে, যেমন কাশি নিয়ে আসে একটা মেইন সমস্যা, যে হয়তো কদিন পর তার কাশি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, তার হাঁচি হচ্ছে, নাক বন্ধ থাকতেছে। তো এই একটা সমস্যা, যে তার একটা ফুসফুসের একটা সমস্যা গেল। সাথে যদি আপনার অনেক সময় শ্বাসকষ্ট হয়, যে একটু হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়, শুতে গেলে শ্বাসকষ্ট হয়, বা অনেক সময় একটু দেখা যায় সিঁড়ি বেয়ে উঠতে গেলে শ্বাসকষ্ট হয়, বাজারে যেতে গেলে, মসজিদে যেতে গেলে তার শ্বাসকষ্ট হয়। তো একটা শ্বাসকষ্টের সমস্যা হবে। অথবা বুকে তার বাঁশির মতো শব্দ হতে পারে, বুকে একটু বড় করে শ্বাস নিতে, বা একটু হাঁটতে গেলে তার বুক ভারী লাগতে পারে, অনেক সময় আপনার বুকে ব্যথা হইতে পারে। তো এই সবগুলোই কিন্তু ফুসফুসের সমস্যা। সাথে অনেক সময় যদি কাশির সাথে রক্ত যেতে পারে, বুকে ব্যথা, এই সমস্যাগুলো ফুসফুসের সমস্যার মধ্যে আসবে। নিশ্চয়ই অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাজমা সমস্যা অনেকেরই রয়েছে এবং সেটির তারতম্য হচ্ছে সিজন ওয়াইজ। সেক্ষেত্রে আসলে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে করণীয় কি? এই যে ফুসফুসের সুরক্ষা, যেটা এটাতে মনে করেন মেইন আমাদের দেশে যেটা অ্যাজমাটা একটা বড় সমস্যা, হাঁপানি সমস্যাটা। তো অ্যাজমা রোগটা কিন্তু এরকম, আপনি যেটা বললেন তারতম্য হয়, যে হয়তো শীতকালে অনেকের সমস্যা হয়, সারা বছর ভালো থাকে, অথবা কেউ একটু ঠান্ডা পানি খাইলে, বা একটু ধুলাবালিতে গেলে, বা একটু বডি স্প্রে ইউজ করলে, অথবা একটু জার্নি করলে, একটু দেখা যায় একটু বৃষ্টি হলে তার ঠান্ডা লেগে যায়, বা একটু গড় ঝাড়ু দিয়ে গেলে তার ঠান্ডা লেগে যায়, ঠিক আছে, অথবা একটু এসির মধ্যে একটু তারতম্য হলে তার ঠান্ডা লেগে যায়, হাঁচি হয়, নাক বন্ধ থাকে, কাশি হচ্ছে। তো অ্যাজমাটা কিন্তু এরকমই। এটা কিন্তু সারা বছর থাকবে এরকম না, হয়তো একটু সিজন চেঞ্জে বা কোনো একটা কারণে অ্যাজমাটা আসবে। তো আমরা যেটা ভুল করি, যে অ্যাজমার যখন আমরা চিকিৎসা করি, রোগীরা যে সবচেয়ে বড় ভুলটা করেন, যে আমরা কিছু ওষুধে অ্যাডভাইস করি যে অ্যাজমাটা সারা বছর ভালো থাকার জন্য। তো ওনারা করেন কি, হয়তো 15-20 দিন ইউজ করলেন, কাশি নাই, শ্বাসকষ্ট নাই, রোগী একদম ভালো, রোগী ওষুধ বন্ধ করে দেন। তাহলে হবে কি, এই যে কয়দিন পর তার অ্যাটাক হচ্ছে, একটু ঠান্ডা লেগে যাচ্ছে, বা তার কাশি হতে সারতে সময় লাগতেছে, অথবা বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যে কোনো বাচ্চা বাবা মা আমাদের কাছে নিয়ে আসেন, হয়তো প্রতি মাসে একবার ডাক্তার দেখাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, স্টেরয়েড খাচ্ছেন, আবার ভালো হচ্ছে, আবার যাচ্ছেন। তো এই যে কদিন পর ঠান্ডার সমস্যাটা হচ্ছে, তাহলে ফুসফুস কিন্তু ক্ষতি হচ্ছে। যখন একটা অ্যাটাক হবে, ফুসফুসে কিছু অংশ ড্যামেজ হবে। এবং এই যখন বাচ্চা বড় হবে, মনে করেন আমার ছোটোবেলা থেকে সমস্যা হবে, আমার 25 বছর পর্যন্ত ফুসফুসটা আস্তে আস্তে ডেভেলপ করে পরিপূর্ণ হয়। কিন্তু যখন একটা অ্যাটাক হবে, ফুসফুসের এই যে ডেভেলপমেন্টটা কমে গেল, তো হয়তো আমার বয়স 25 হলো, কিন্তু আমার ফুসফুস হয়ে গেল 10 বছরের। তো এই মানুষ তার স্বাভাবিক লাইফ লিড করতে পারবে না। অথবা যদি এরকম বারবার কাশি হয়, বা নিউমোনিয়া হয়, বা তার ঠান্ডা লাগে, ফুসফুসে কিন্তু ক্ষতি হয়। তো যখন আমার বয়স 40-50 হবে, এই যে ড্যামেজ ফুসফুস নিয়ে আমি কিন্তু স্বাভাবিক লাইফ লিড করতে পারবো না। এই জন্য যদি আপনি ভবিষ্যতে ভালো থাকতে চান, ফুসফুসকে ভালো রাখতে চান,
এই জন্য যে ওষুধকে আমরা রেগুলার বলবো যে হ্যাঁ এই ওষুধটা সবসময় চলবে আর এই ওষুধটা ইমার্জেন্সি, আপনি যদি এই ওষুধগুলো মেনে চলেন তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন, ভবিষ্যতে আপনার সমস্যা হবে না। আমরা কিছু ভ্যাকসিন অ্যাডভাইস করি, এগুলো আপনি ইউজ করতে পারবেন। আমরা অনেক সময় মাস্ক ইউজ করতে বলি, এগুলো ইউজ করবেন, ধুলাবালি কম যাবে, তাহলে আপনি ইনশাআল্লাহ সুস্থ লাইফ লিড করতে পারবেন। যাদের আসলে দীর্ঘদিনের অ্যাজমা সমস্যা রয়েছে পরবর্তীতে তারা আসলে ক্ষতির সম্মুখীন হতে পারেন কিনা? জি, যাদের দীর্ঘমেয়াদী অ্যাজমা থাকে অনেক সময় তাদের কিন্তু একটা পর্যায়ে তাদের এই অ্যাজমার মধ্যে ফোড়া হয় বুকের মধ্যে বলে, এই যে ঘন ঘন নিউমোনিয়া হয় বা ঠান্ডা লাগে, ইনফেকশন হয়, এগুলোর কারণে ফুসফুসে ছোটো ছোটো ফোড়া হয়। দেখবেন যে এটার কারণে ওই যে সকালে ঘুম তুললে অনেক পচা দুর্গন্ধযুক্ত কফ বের হয়, এবং এইটা একটা বড় সমস্যা। কিন্তু আপনি কোথাও যেতে পারবেন না, হয়তো কোথাও ট্যুরে গেলেন বা কোনো আত্মীয় বাসায় বেড়াতে গেলেন, আপনার যখন কফ বের হবে আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না। এই একটা জিনিস ব্রঙ্কাইটিস হয়। অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদী অ্যাজমা থাকলে তাদের সিওপিডি হয়, ব্রঙ্কাইটিস হয়। এই যে এইটা কিন্তু বিশাল সমস্যা। একটু হাঁটতে গেলে আপনি হাঁপায় যাবেন। আপনার বন্ধুর সাথে বেড়াতে গেলেন, তারা দৌড়াদৌড়ি করতেছে, সুইমিং করতেছে, আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না, কারণ আপনার ফুসফুসে দুর্বল হয়ে গেছে। তো এমন হয় একটা পর্যায়ে যে একটু বাথরুমে যেতে পারে না, একটু বাজারে যেতে পারে না, মসজিদে যেতে পারে না, তার শ্বাসকষ্ট হয়। তো তারা কিন্তু সমাজের জন্য, ফ্যামিলির জন্য বার্ডেন। তো যদি আপনি ওষুধগুলো রেগুলার ইউজ করতেন এই সমস্যাটা হয়তো হইতো না ইনশাআল্লাহ। যারা ইনহেলার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে ভালো থাকার সম্ভাবনা কতটুকু রয়েছে, এবং সাথে আরেকটি বিষয় একটু জানবো, ইনহেলার ব্যবহারের সঠিক নিয়ম যেটি রয়েছে সেটি একটু আপনার কাছ থেকে জানবো। আমরা একটা ট্যাবলেট দিলে কি হয়, আমরা মুখে খাবো, এটা আমরা খাদ্যনালীতে যাবে, তারপরে এটা রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়াবে, তাই তো? শুধু ফুসফুসে কাজ হবে, কিন্তু অন্য সব জায়গায় কিন্তু ওই ওষুধের সাইড এফেক্ট থাকে। আমরা ইনহেলার কীভাবে নিচ্ছি? সরাসরি আমরা শ্বাস টানের মাধ্যমে নিচ্ছি, সরাসরি ফুসফুসে যাচ্ছে। তো এটা কিন্তু সাইড এফেক্ট অনেক কম। 2 নম্বর হচ্ছে আমরা যে ইনহেলারটা ইউজ করি এটার পাওয়ার কিন্তু অনেক কম। আপনার দেখবেন এটা মাইক্রোগ্রাম, আমরা যে ট্যাবলেট খাই এটার হয়তো 50 থেকে 100 ভাগের 1 ভাগ মাত্র আমরা ফুসফুসে যাচ্ছে। আবার যখন শ্বাস ছেড়ে দেবো এটা 80% ওষুধ বের হয়ে যাচ্ছে। তো ওষুধ যেটা ফুসফুসে যাচ্ছে এটা কিন্তু একদম মিনিমাম, এবং এটার সাইড ইফেক্ট একদম নাই বললেই চলে। এবং যারা এই ইনহেলারটা রেগুলার ইউজ করবেন এবং তারা দেখবেন যে ভবিষ্যতে ওই যে ঠান্ডা লাগার প্রবণতাটা কম হবে, উনি স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন, তার ভবিষ্যতে শ্বাসকষ্টটা কমে যাবে, ঘন ঘন যে ডাক্তার কাছে যাওয়া, হসপিটালে যাওয়া, এই সমস্যাটা কম হবে। তো এটা মোটামুটি ভালো থাকবেন। তো ইনহেলার যখন ইউজ করবেন আমরা কিন্তু বলে দিই যে কীভাবে ইনহেলারটা ইউজ করতে পারবেন। অনেক সময় অনলাইনে অনেকগুলো ভিডিও আছে যে কীভাবে ইউজ করা হয়। তো মেন হয় যে আপনার টার্গেট থাকতে হবে আমি যে গ্যাসটা নিচ্ছি এটা যাতে আমার ফুসফুসে যায়। এই জন্য যখন আপনি চাপ দিবেন তখন সাথে সাথে আপনি শ্বাসটা নিতে হবে। আমরা যেটার মুখে নিয়ে যখন চাপ দিয়ে সাথে সাথে এভাবে টেনে 10 সেকেন্ড দম বন্ধ রাখবেন। যখন দম বন্ধ রাখবেন তখন এটা 2 পাশে ফুসফুসে ছড়ায় যাবে, তাহলে এটা সঠিকভাবে ফুসফুসে যাবে, আপনার ওষুধটা নষ্ট কম হবে এবং ওষুধের কাজটা ভালো হবে। সিওপিডি যে রোগটি নিয়ে আমরা আপনার কাছ থেকে একবার অনুষ্ঠানের শুরুতে নামের কথা বলছিলেন, এই রোগটি আসলে প্রকোপ কেমন দেখছেন, এবং সেক্ষেত্রে আসলে ফুসফুসের সুরক্ষার ক্ষেত্রে এই রোগটি কতটা বাধা প্রদান করছে? সিওপিডি কিন্তু এটা মারাত্মক রোগ। আমি বলি কেন মারাত্মক রোগ, কারণ আপনার এইটা আপনাকে বার্ডেন একটা চলে আসে, হ্যাঁ, আপনার স্বাভাবিক কাজকর্ম বাধা দেয়। আপনি কিন্তু অনেক রোগ নিয়ে, প্রেশার, ডায়াবেটিস নিয়ে, হার্টের অসুখ নিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। সিওপিডি একটা রোগ, অ্যাডভান্স স্টেজে আপনার কোনো কাজই করতে পারবেন না। আপনি একটু হাঁটতে পারবেন না, বাসায় হাঁটতে পারবেন না, আপনি বাজারে যেতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না, অফিসে যেতে পারবেন না, আপনাকে বসে থাকতে হবে। তো এইটা আগে যেরকম ছিল আমরা শুধু বলতাম যে ধূমপান একটা মেইন কারণ সিওপিডির, এখন কিন্তু নতুন একটা কারণ যুগ হয়েছে, বায়ু দূষণ। এবং এই যে বললাম যে আমরা ছোটোবেলা থেকে যে পরিমাণ শ্বাস নিচ্ছি, এবং যদি আমি ধূমপান নাও করি আমার দৈনিক হয়তো 12 থেকে 15টা সিগারেট খাওয়ার মতো ধোঁয়া আমার শরীরে যাচ্ছে। আগে বলতাম যে সিওপিডি হয় 40-এর পরে, কিন্তু এখন কিন্তু 25-30 বছরেই শ্বাসকষ্ট চলে আসতেছে এই বায়ু দূষণের কারণে। এখন যদি আমরা এই জিনিসটা সতর্ক না হই এবং আমরা যে আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করে আমার ফুসফুস চেঞ্জ হচ্ছে কিনা এক্সরে করে বা এক্সপেরিমেন্টে করে আমরা যদি রোগটা আর্লি ডায়াগনোস করে ট্রিটমেন্টটা আর্লি করতে পারি, তাহলে হবে কি যে আমরা যদি ইনহেলারটা রেগুলার ইউজ করি, কিছু ব্যায়াম করি, তাহলে আমার ভবিষ্যতে এই সমস্যাটা হবে না, আমার পরিবারের জন্য বার্ডেন হবে না, আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারবো। সিওপিডি এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে, এবং ফুসফুসের সুরক্ষা নিশ্চিত করবার জন্য আসলে এর চিকিৎসা পদ্ধতির গুরুত্ব কতটুকু? সিওপিডি যেটা হচ্ছে এটা কিন্তু ক্রনিক রোগ, ঠিক আছে? আমরা যেটা বলি যে অ্যাজমাটা মানে ভালো হয়ে যাবে বা বছরের প্রায় সময় ভালো থাকবে, হঠাৎ করে হবে, ব্যাপারটা তা না। আপনার হয়তো সিওপিডি রোগটা প্রতিদিনই কিছু সমস্যা থাকবেই, মানে আপনার যে কাশিটা হবে কিন্তু একদম 16 আনা ভালো হয়ে যাবে না, হয়তো 8 আনা 10 আনা ভালো হবে, 6 আনা থাকবেই, এবং শ্বাসকষ্ট পুরোপুরি ভালো হয়ে যাবে না, একটু থাকবেই। এটাই সিওপিডি, এবং এইটাই হচ্ছে বড় সমস্যা হচ্ছে এটা কিন্তু প্রগ্রেসিভ, দিন দিন বাড়তে থাকবে। আপনি যদি ওষুধ না নেন দিন দিন ওই যে ফুসফুসটা ড্যামেজ হতে থাকবে, যেটা অ্যাজমাতে হয় না। আরেকটা যে বড় সমস্যা যে বায়ু দূষণ, এটা বললাম, আপনার প্রফেশন একটা বিশাল জিনিস। এই জন্য যেটা হয় যে আমরা বলি যে সিওপিডি ওষুধগুলো রেগুলার ইউজ করতে হবে, আপনাকে ভালো করে দিবে না কিন্তু ডিজিজ প্রসেসটাকে হল করে দিবে। এই জন্য যেটা মেইন যে ইনহেলারটা রেগুলার
প্রপারলি ইউজ করতে হবে। এখন অনেক ধরনের দামি থেকে শুরু করে কম দামি অনেক ভালো ভালো ইনহেলার আছে, যদি ইনহেলার নেন আপনার এই সমস্যাগুলো কম থাকবে। সাথে আমরা কিছু মুখে কিছু ওষুধ অ্যাডভাইস করি, এগুলো নেবেন। সাথে শ্বাসে কিছু ব্যায়াম করতে হবে, তাহলে ফুসফুসটা আপনার ভালো থাকবে। আর যখন আপনার বাইরে বেরোন মাস্ক পরবেন, ধুলাবালিটা কম যাবে। ধূমপান তো অবশ্যই ছেড়ে দিতে হবে। আপনি আপনার যে কাজ করেন, যদি এই কাজের সাথে ধুলাবালি কোনো ব্যাপার থাকে ওটা থেকে আপনি দূরে থাকবেন। যদি আপনি কারখানায় কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন বা এমন কোনো কাজ করেন যেটাতে রঙের কাজ বা ধুলাবালির কাজ, এগুলো থেকে যতটুকু সম্ভব দূরে থাকবেন। এবং এগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা প্রপার মাস্ক ইউজ করতে বলি, তাদের কোম্পানি কিছু প্রপার ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো ইউজ করলে আপনার ধুলাবালিটা কম যাবে। সাথে যেটা করতে পারেন আপনি, আমরা যেটা বলি যে ভ্যাকসিন দিতে বলি আমরা, প্রতি বছর ফ্লু ভ্যাকসিন দেওয়া হয়, সাথে আপনার নিউমোনিয়া 2টা ভ্যাকসিন দেওয়া হয়। যদি এগুলো দেওয়া হবে কি নিউমোনিয়ার সমস্যাটা কম হবে বা ঠান্ডা লাগার সমস্যাটা কমে যাবে, তাহলে মোটামুটি আপনি একটা সুস্থ লাইফ লিড করতে পারবেন। ফুসফুসের ক্ষেত্রে ফাইব্রোসিস এটি সমস্যা আমরা এখন বর্তমানে অনেক বেশি দেখছি আগের তুলনায়, বিশেষত করোনার এই যে সংক্রমণ তারপরে আমরা আরো বেশি দেখছি। সেক্ষেত্রে আসলে কি করণীয় ফুসফুসের সুরক্ষায়? ফুসফুসের ফাইব্রোসিস কিন্তু অনেকগুলো কারণ হয়, ঠিক আছে। এটা কিন্তু আপনার দেখা যায় সিওপিডি অ্যাডভান্স স্টেজে ব্রঙ্কাইটিস করে ফাইব্রোসিস করতে পারে, এটা কমন। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের টিবি হয় তাদেরই কিন্তু ফাইব্রোসিস হয়, এবং এটা কিন্তু মারাত্মক। যদি আপনি টিবি হওয়ার পরে বা বুকে পানি আসার পর যদি আপনি শ্বাসের ব্যায়ামগুলো আমরা যেটা বলি 3 বল একটা ব্যায়াম বলি, শ্বাসে ফু দিয়ে ব্যায়াম করতে বলি, এটা যদি না করেন তাহলে কিন্তু ফুসফুসে অনেকটা অংশ ড্যামেজ হয়ে যাবে। আর মেইন যেটা কারণ আমরা বলি আইএলডি বলি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটা আপনার কিছু দেখা যায় জানা কজের জন্য হয়, বেশিরভাগ অজানা কজের জন্য হয়। তো এই কজগুলোর জন্য যে ফাইব্রোসিস হয়, এবং এটা কিন্তু বেশ মারাত্মক, এবং এটা দ্রুত আপনার ফুসফুস ড্যামেজ করে ফেলে। এবং এটা হচ্ছে ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে সিওপিডি অ্যাডভান্স স্টেজে যেটা হয়, একটু হাঁটতে গেলে আপনি হাঁপা যাবেন, তারা হয়তো দেখা যায় আপনার সারাক্ষণ অক্সিজেন নিয়ে চলতে হয়, একটু খেতে পারে না, একটু যে আমি জামাটা খুলবো এটা খুলতে গেলে কষ্ট হয়, বিছানা উঠতে গেলে কষ্ট হয়। তো এটা একটা মানে এই জন্য ফুসফুস ড্যামেজ হওয়ার কারণে অক্সিজেন যেতে পারে না, এই জন্য সমস্যাগুলো হয়। এক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার আমরা যে প্রপার ইয়েটা করবো, অ্যান্টিফাইব্রোটিক কিছু ড্রাগ দিতে পারি, এটা প্লাস মাইনাস খুব বেশি কাজ করে না। আপনার শ্বাসের যে ব্যায়ামটা এটা করতে হবে। তারপরে আপনার ফুসফুসে কিছু ব্যায়াম থাকে, যে হাতে পায়ের ব্যায়াম ফুসফুসের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, এগুলো আপনি প্রপারলি করতে হবে। সাথে যেটা করতে হবে যে আপনার ভ্যাকসিন যেটা বলি আমরা, এটা ভ্যাকসিন নিতে হবে। আপনার যদি আর ফার্দার কোনো ড্যামেজ না হয় এটার জন্য কিছু ওষুধ আমরা দেই। আর যদি কোনো কিছু রোগ জানা থাকে, যেমন আমরা করোনাতে হয়েছে ওটার জন্য আমরা কিছু ওষুধ দিতে পারি, অথবা যদি আর্থ্রাইটিসে কিছু রোগ হয় ওই জন্য তো যদি আর্থ্রাইটিস চিকিৎসা করি তাহলে আপনার এটা হল্ট হবে। যদি এরকম কোনো জানা থাকে তাহলে আমরা কিছু ক্ষেত্রে স্টেরয়েড দিই, তাহলে আপনার রেসপন্সটা অনেক সময় ভালো হয়। নিশ্চয়ই ফুসফুসের সুরক্ষার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফুসফুসের সুরক্ষা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সিজনাল ফ্লু হলে কি করবেন? সব কিছু ডিপেন্ড করে আপনার খাবারের উপর। আপনি আপনার খাদ্য তালিকায় কী ধরনের খাবার নির্বাচন করছেন, কি খাচ্ছেন, কোন খাবার থেকে বিরত থাকছেন, তার উপর ডিপেন্ড করে আপনার সুস্থতা। দেখা যায় যে এই সময়ে অনেকের ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, অনেক ধরনের সমস্যা লেগেই থাকে। এর একটিমাত্র কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। দেখা যায় যে অতিরিক্ত গরম পড়ার কারণে অনেকে ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি বের করে পান করেন। এতে অনেক ধরনের ক্ষতি হয়, বিশেষ করে যাদের টনসিলের সমস্যা আছে এবং যাদের কিনা কথায় কথায় ঠান্ডা আসে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব সমস্যার একটি কারণ। তাই অবশ্যই ঠান্ডা পানি এড়িয়ে চলবেন। ঠান্ডা পানি 1/3% এবং 2/3% নেবেন নর্মাল পানি। এভাবে করে মিশিয়ে আপনি সেই পানি পান করতে পারেন। এর পাশাপাশি যাদের কিনা জ্বর আসে তারা জ্বরের সময় আনারস, জাম্বুরা, বিভিন্ন ধরনের টক জাতীয় ফল খাবেন, যাতে শরীর খুব সহজেই ডিটক্সিফাইং হয়। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো দুধ পান করা। এই সময় দুধ অনেক উপকারী, বিশেষ করে রাতের বেলা ঘুমানোর 1 ঘন্টা আগে যদি আপনি দুধের সাথে একটু হলুদ গুঁড়া মিশিয়ে পান করতে পারেন, সেটি যেমন স্কিনকে ভালো রাখবে, তার পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি অ্যান্টিবডি হিসাবেও বেশ ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে জ্বরের সময় রুচি কমে যায়, সেক্ষেত্রে রুচি বাড়ানোর জন্য আপনি ভর্তা, একটু নরম ভাত দিয়ে খেতে পারেন, তারপরে আপনি গ্রিলড খাবার খেতে পারেন। আরও অন্যান্য অনেক ধরনের খাবার, যেমন বিশেষ করে চাটনি, আলু বোখারার চাটনিও মুখে রুচি বাড়াতে সাহায্য করে। এই সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো যে জিঙ্ক
যুক্ত খাবার খাওয়া, কারণ অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই জ্বর আসে বা সিজনাল ফ্লু হয়। সেক্ষেত্রে জিঙ্কযুক্ত খাবার আপনি পাবেন মাংসের কলিজা থেকে, মাছ থেকে এবং বিভিন্ন ধরনের লাল শাকসবজি থেকে। ফলের রস অনেক ইম্পর্ট্যান্ট একটি খাবার, কারণ আপনি যখন নিয়মিত ফলের রস খাচ্ছেন এর মধ্যে থাকা ভিটামিনস, মিনারেলস, ফসফরাস, পটাশিয়াম আপনার হেলথকে যেমন অনেক বেশি ভালো রাখবে তেমনই আপনাকে এনার্জেটিক করে তুলবে। তাই নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস আপনি খাবেন যদি আপনি সুস্থ থাকতে চান, এবং বাইরের খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো এড়িয়ে চলবেন। ফুসফুসের সুরক্ষার ক্ষেত্রে পেশাগত ঝামেলার কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে সুরক্ষা নিশ্চিত করবার জন্য কি কি করণীয়? অনেক ক্ষেত্রে আমি অনেক পেশেন্ট দেখি যা দেশে বাইরে থাকেন, তারা কিন্তু অনেক রিস্কি কাজ করেন, হয়তো রঙের কাজ করেন বা কয়লাতে কাজ করেন বা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন বা যদি বালুর কাজ করেন, পাথর ভাঙার কাজ করেন, তো এগুলো কিন্তু খুব রিস্কি কাজ। ঠিক আছে, তো এই যে ধুলাবালি যেটা বা অনেক সময় কবুতর পালেন, পাখি পালেন বা পোলট্রিতে কাজ করেন, তো এগুলো হয় কি সবাই যেটা চিন্তা করেন যে আমার তো এখন সমস্যা হচ্ছে না, যেটা মারাত্মক কথা এটা হচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে যখন যাবে 15-20 বছর পরে দেখা যায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, তখন আপনি একদম বেড বাউন্ড হয়ে যাচ্ছেন বা একটু হাঁটতে গেলে স্বাভাবিক কাজ আপনি করতে পারতেছেন না। আপনি হয়তো অনেক টাকা ইনকাম করে 30-40 বছর দেশে আসলেন, বয়স 40, আপনি একদম বিছানায় পড়ে রইলেন, বাসায় থাকতে হতেছে, আর কোনো কাজকর্ম করতে পারতেছেন না। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যেই কাজটাতে ধুলাবালি থাকবে এগুলো তো অবশ্যই চেষ্টা, যদি অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করবেন, যদি অ্যাভয়েড করার সুযোগ না থাকে আপনি প্রপার মাস্ক ইউজ করবেন। আর আমাদের দেশে যেটা বায়ু দূষণ, আপনি অবশ্যই প্রপার মাস্ক ইউজ করে বের হবেন, বা আপনার যদি এরকম কোনো রোগ থাকে, অ্যাজমা, সিওপিডি বা ব্রঙ্কাইটিস অথবা ব্রঙ্কিটিসিস, এগুলো থাকলে এগুলো চিকিৎসা যদি আপনি ঠিকভাবে নেন তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি অনেকটাই মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফুসফুসের সুরক্ষা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একই টাইপের সমস্যা বা একই ধরনের কমপ্লেনগুলো নিয়েই কিন্তু যৌন রোগের সমস্যা যারা ভোগেন তারা ডক্টরদের কাছে আসেন। তো এই ব্রড স্পেকট্রামে যদি আমরা ভাগ করি, এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ যেগুলো হয়, মানে মেলামেশার কারণে যে ডিজিজগুলো হয়, যেমন সিফিলিস বলি, গনোরিয়া বলি বা HIV বলি কিংবা হেপাটাইটিস বলি, এগুলো একটা। আরেকটা হয় যে যৌন অক্ষমতা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, যেগুলোকে আমরা বলি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।